হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। আজকে আমরা কথা বলবো হোয়াট ইজ পসিবলি দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যাকশন মুভি অফ অল টাইম, অ্যান্ড দ্যাট ইজ লিওন দ্য প্রফেশনাল, লুক বেসনের সিনেমা। এবার এই সিনেমাটা যারা দেখেছেন তারা তো জানেনই, যারা দেখেননি মানে এই সিনেমাটার প্রত্যেকটা অ্যাসপেক্ট, এটার হিরোর প্রেজেন্টেশন, ক্যারেক্টার ডিকনস্ট্রাকশন, এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটার প্রেজেন্টেশন স্টাইল, স্পেশালি এটার ভিলেন সাবসিকুয়েন্টলি কত সিনেমায় কত রকমভাবে যে কপি হয়েছে বা ইন্সপায়ার্ড হয়েছে তার কিন্তু কোনো হিসেব নেই। ইট ইজ পসিবলি দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যাকশন মুভি অফ অল টাইম, কনসিডারিং দ্য ইন্সপিরেশন দ্যাট ইট হ্যাড অন দ্য সাবসিকুয়েন্ট ফিল্মস। তো লিওন দ্য প্রফেশনাল নিয়ে অ্যানালিসিস করব, এবং পরবর্তীকালে এই সিনেমাটাকে নিয়ে একটা ইস্যুও তৈরি হয়েছে, যে ইস্যুটা এই সিনেমার কোয়ালিটির সাথে কোনো রকমভাবেই রিলেটেড নয়, কিন্তু এই ইস্যুটার জন্য হয়তো সিনেমাটাকে পরবর্তীকালে মনে রাখা হয়তো হবে না, আমরা সেটা নিয়েও আলোচনা করব। বাট প্রথমে যদি আমি মুভিটাকে নিয়ে একটু রিভিউ করি বা একটু অ্যানালিসিস করি, এই মুভিটার ডাইরেক্টর ছিলেন লুক বেসন, হু ইজ আ ফ্রেঞ্চ ডাইরেক্টর, এবং এটাকে আমরা লা ফেমি নিকিতা, যেটা লুক বেসনের 1990 সিনেমা, অ্যান্ড ইট ওয়াজ হিজ ব্রেকআউট ফিল্ম, তো সেটার একটা স্পিরিচুয়াল সাকসেসর হিসেবে দেখতে পারি। এবং এখানকার যে সেন্ট্রাল ক্যারেক্টার লিওন, হু ইজ প্লেড বাই জেন রিনো, তো সেই জিন রিনোর মানে লা ফেমি নিকিতাতেও একটা সিমিলার হিটম্যান টাইপ রোল ছিল, সেটারই আমরা বলতে পারি এক্সটেনশন। তো লা ফেমি নিকিতার একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি করা যায়। এবার প্রথমেই আমার যে কারণে সিনেমাটা ভালো লাগে, এটা ডিস্টিংটিভ ইউরোপিয়ান ফ্লেভারের জন্য। এটা একটা ইংলিশ ফিল্ম দ্যাট ওয়াজ প্রডিউসড ইন ফ্রান্স, ওকে। এবার ডাইরেক্টর ফ্রেঞ্চ, অ্যাক্টর অ্যাক্ট্রেস সব ফ্রেম, ন্যাটালিয়া পোর্টম্যান, যার বয়স 12 বছর, এবং সেটাতে আমি আসছি। কিন্তু বাকি প্রত্যেকে হচ্ছে ইউরোপিয়ান। গ্যারি ওল্ডম্যানও তাই, ইজ আ ব্রিটিশ। তো এটার একটা খুব ডিস্টিংটিভ ফ্রেঞ্চ মেইন স্ট্রিম ফ্লেভার আছে। এবার আমরা যারা ইউরোপিয়ান ফিল্ম রিসেন্টলি যারা দেখছি, তাদের ইউরোপিয়ান সিনেমা সম্পর্কে খুব স্পেসিফিক একটা ধারণা আছে, তারা অনেক বেশি ইন্টেলেকচুয়াল সিনেমা বানায়, যেটাকে আমরা তথাকথিতভাবে আর্ট ফিল্ম বলি। বাট সেটা কিন্তু সব সময় ছিল না। ইউরোপিয়ান মেইন স্ট্রিম সিনেমা শেষ হয়ে গেছে এখন, এবং সেটাও কিন্তু সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফ্রান্স কিন্তু মেইন স্ট্রিম সিনেমা বানায়, এককালে তো মারাত্মক বানাতো, মানে হলিউডের সাথে কম্পিট করতো 50-60s-এ, এবং এখনো কিন্তু ফ্রেঞ্চ সিনেমা, মেইন স্ট্রিম সিনেমা আমরা যেটাকে বলি, তারা কিন্তু বানায়। এবং ফ্রেঞ্চ সিনেমা না অনেকটা সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো, ইউ নো ইট হোয়েন ইউ সি ইট। তাদেরও না একটা মানে সাউথ ইন্ডিয়ান সিনেমাতে, বিশেষ করে তেলেগু সিনেমাতে তাদের যেরকম একটা স্টাইল থাকে, খুব ডিস্টিংটিভ একটা স্টাইল, একটা ডিস্টিংটিভ ভিগার থাকে, ফ্রেঞ্চ সিনেমার ক্ষেত্রে ওটাই, ইট হ্যাজ আ স্টাইল, ইট হ্যাজ দ্যাট ভিগার, ইট প্যাকস দ্যাট পাঞ্চ, ইউনিক একটা ফ্লেভার আছে। তো এই সিনেমাটা সেট হচ্ছে মানে নিউ ইয়র্কের একটা খুব স্পেসিফিক সাবারবান, যেটাকে বলে লিটল ইটালি, হুইচ ইজ লাইক আ প্লেস ফর ইটালিয়ান ইমিগ্রেন্টস। এবং সিনেমাটার সেটিংটা ইম্পর্টেন্ট, যেটা বললাম এটার ইউরোপিয়ান রুটসটা। তো সিনেমাটার যেটা ওয়ার্ক করে সেটা হচ্ছে সিনেমাটার প্রেজেন্টেশন। সিনেমা এর আগে অবধি অ্যাকশন ফিল্ম কিন্তু অনেক বেশি যে হিরো ছিল তাকে লার্জার দ্যান লাইফ ওয়েতে প্রেজেন্ট করা হতো। আপনি ব্রুস উইলিসের সিনেমা দেখুন, আপনি স্ট্যালোনের সিনেমা দেখুন, আপনি শিওয়ার্জেনেগারের সিনেমা দেখুন, দে আর অল প্রেজেন্টেড অ্যাজ লার্জার দ্যান লাইফ হিরোজ। ক্যাচ ফ্রেজ বলছে, ওয়ান লাইনার্স বলছে, অনেক বেশি সিডো ম্যাচিকিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা হতো। লিওন ওয়াজ অ্যান এক্সারসাইজ ইন মিনিমালিজম। আপনি যদি জিন রিনোর পারফরমেন্সটা দেখেন, হি ডাউন প্লেস দ্যাট ক্যারেক্টার, ইটস আ মিনিমালিস্টিক পারফরমেন্স। এবং এই জন্যে কিন্তু সিনেমাটা সেই সময়কার অন্যান্য অ্যাকশন সিনেমার থেকে অনেক আলাদা। হি ইজ ডাউন প্লেইং দ্যাট ক্যারেক্টার। এটা কিন্তু আপনার টিপিক্যাল ইন ইউর ফেস অ্যাকশন হিরো নয়। এবং ন্যাটালিয়া পোর্টম্যানের পারফরমেন্স এতে খুবই ভালো, আমি ইস্যুটাতে আসবো অবশ্যই। এবং ফাইনালি যেটা হচ্ছে শেফস কিস, অ্যান্ড দ্যাট ইজ নরম্যান স্ট্যান্সফিল্ড, মানে গ্যারি ওল্ডম্যানের পারফরমেন্সটা। নরম্যান স্ট্যান্সফিল্ড ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস মুভি। একটা মেইন স্ট্রিম অ্যাকশন সিনেমাতে না, বা একটা সুপার হিরো ফিল্মে, ভিলেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি এটা যখন আমি 7 বেসিক প্লটস ডিটেলসে আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম কিন্তু ওভারকামিং দ্য মনস্টারে, যে একটা মনস্টার, একটা লার্জার দ্যান লাইফ ফোর্স যদি হিরো ওভারকাম না করতে পারে, তাহলে স্টোরিটা স্যাটিসফাইং হয় না। আপনি শোলে থেকে গাব্বার সিংকে হাঁটিয়ে দিন, শোলের কিচ্ছু থাকবে না। আপনি মিস্টার ইন্ডিয়া থেকে মোগ্যাম্বোকে হাঁটিয়ে দিন, মিস্টার ইন্ডিয়ার কিচ্ছু থাকবে না সিনেমার। এটা কিন্তু তাই। নরম্যান স্ট্যানফিল্ড ইজ লাইক আ টোটাল সাইকোপ্যাথ, মানে পিল ক্রাঞ্চিং, ক্লাসিক্যাল মিউজিক শুনতে ভালোবাসে, বিথোভেন, মোৎসার্ট, এবং মানে আই জাস্ট ফাকিং লাভ দ্যাট পারফরমেন্স। এবং
নরম্যান স্ট্যানসফিল্ডের পারফরমেন্সটা থেকে ইন্সপায়ার্ড হয়ে পরবর্তীকালে প্রচুর ভিলেনিয়াস ক্যারেক্টার হয়েছে, মানে আনহিঞ্জড, প্রচণ্ড পরিমাণে কি বলবো মানে লুন্যাটিক, পুরো ডিরেঞ্জ এরকম ক্যারেক্টার কিন্তু মানে অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটাও মানে নরম্যান স্ট্যানসফিল্ডের পারফরমেন্সটাও কাইন্ড অফ জ্যাক নিকলসনের দ্য শাইনিংয়ে যে পারফরমেন্সটা ছিল সেটা নিয়ে মানে মানে সেটা থেকে ইন্সপায়ার্ড। বাই দ্য ওয়ে সামওয়ান টোল্ড মি টু লাইক ব্রেক ডাউন শাইনিং। আমি শাইনিং এর ব্রেক ডাউন করতে পারি, বাট আমি অনেক মানে কনস্পিরেসি থিওরি কিন্তু ডিবাঙ্ক করে দেবো। তো যাই হোক, এনিওয়েজ, তো নরম্যান স্ট্যানসফিল্ড ওয়াজ ফ্যান্টাস্টিক এবং সিনেমার অ্যাকশন সিনগুলো না ওই বিথোভেনের মোজার্টের মতনই, মানে লং স্ট্রেচেস অফ পজ, তারপরে একটা বার্স্ট, আবার লং স্ট্রেচেস অফ পজ, তারপরে একটা বার্স্ট। এটা কিন্তু অ্যাকশন ওভার কিল না, সিনেমাটা অনেক বেশি ইমোশনাল। এবং যখন অ্যাকশনটা আসছে, এবং দিস মুভি হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট বিজিএমস অফ অল টাইম। আপনার যখন যদি যারা নতুন সিনেমাটা দেখবেন লিওন দ্য প্রফেশনাল, আপনাদের মনে হবে বিজিএমটা শোনা শোনা, কারণ তার সাবসিকুয়েন্টলি হাজার একটা সিনেমা তার থেকে কপি করেছে, সেই জন্য সেটা মনে হবে। দিস মুভি মানে এত সুন্দর করে এলিভেশনটা দিতে পারে, এবং ন্যাতালিয়া পোর্টম্যানের সাথে জিন রিনোর যে বন্ডিংটা দেখানো হয়েছে সেটা প্রবলেমেটিক অবশ্যই, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি সিনেমার কোরটা ফর্ম করে। এবং নরম্যান স্ট্যানসফিল্ডের পুরো আনহিঞ্জড পারফরমেন্স সিনেমাটার মধ্যে পুরোপুরি একটা ফ্রেঞ্চ ফ্লেভার, একটা মানে পুরো মানে ইটস আ নন হলিউড ফিল্ম। আপনি 90s যে কোনো অ্যাকশন হলিউড ফিল্ম দেখুন আর লিওন দ্য প্রফেশনাল দেখুন, লিওন দ্য প্রফেশনাল টোটালি আলাদা, কারণ মানে ওই যে বারবার করেই বলছি ইউরোপিয়ান ফ্লেভারটা। সো দিস মুভি ইজ অসাম। যেটা বললাম, ফাইনাল যেটা হচ্ছে সেটা ট্র্যাজিক, হিরোকে একটা ট্র্যাজিক এন্ডিং দিচ্ছে, বাট দ্য সিন ইজ ভেরি স্যাটিসফাইং। এবং দিস ফিল্ম উজেস স্টাইল, বিশেষ করে মানে হিরোকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, অ্যাকশন সিনগুলো, স্টেজিং, সেগুলো তারপরে বহু ফিল্ম ঝেড়েছে। যেটা বললাম, এই সিনেমার প্রত্যেকটা অ্যাসপেক্টসই সাবসিকুয়েন্টলি প্রচুর সিনেমাতে ইন্সপায়ার্ড হয়েছে। তো লিওন দ্য প্রফেশনাল দেখুন, অ্যামাজন প্রাইম ভিডিওতেই অ্যাভেলেবেল আছে, অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়াতে। অসাধারণ সিনেমা, ইট ইজ দ্য বাপ অফ অল অ্যাকশন মুভিজ বিং ফ্র্যাঙ্ক। মানে এই অ্যাকশন ফিল্ম থেকে মানে সিনেমার পুরোপুরি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে। অ্যাকশন ফিল্মের কথা বলছি, শুধু অ্যাকশন কেন বলবো, অন্যান্য জনরাতেও এই সিনেমাটার ইন্সপিরেশন দেখা যায়। তো আপনারা যারা সিনেমাটা দেখবেন তারা এই অবধি দেখে স্কিপ করে যেতে পারেন ভিডিওটা, ঠিক আছে? এবার আমি সিনেমাটার যে ইস্যুটা আছে এবং যে ইস্যুটার কারণে এই সিনেমাটাকে নিয়ে চর্চা কমে গেছে এবং ভবিষ্যতে আরও কমে যাবে, আমি সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, এখানে দেখানো হচ্ছে একটা 45 বছরের মানুষের সাথে একটা 12 বছরের মেয়ের সিউডো প্রেমের একটা সম্পর্ক। এবার ব্যক্তিগত জীবনেও মানে জিন রিনো যখন প্লে করছেন, হি ওয়াজ ইন ইস মিড 40s, অ্যান্ড ন্যাটালিয়া পোর্টম্যান কত, তার 13 বা 14 বছর বয়স হবে। সো দিস ইজ প্রবলেমেটিক। এবং আরও একটা বিরাট বড় কারণে প্রবলেমেটিক, কারণ লুক বেসন, যিনি এই ফিল্মের ডাইরেক্টর, মিটু মুভমেন্ট যখন হয়, যখন মানে হার্ভি ওয়াইনস্টিনের কে এক্সপোজ করা হয় মিটু মুভমেন্টের মাধ্যমে, তখন লুক বেসন ওয়াজ ওয়ান অফ দ্য কালপ্রিটস ইজ ওয়েল। তার এগেনস্টেও অনেক রকম সেক্সুয়াল অ্যালিগেশন ওঠে, এবং দ্যাট প্রবাবলি রিকনটেক্সচুয়ালাইজেস লিওন দ্য প্রফেশনাল। এবং একটা 45 বছরের লোকের সাথে একটা 12 বছরের মেয়ের আবারও ডাইরেক্টলি প্রেম না দেখানো হলেও ইট ওয়াজ ইমপ্লয়েড ভেরি হেভিলি। এবং এই সিনেমাটা ন্যাতালিয়া পোর্টম্যানকে সেক্সুয়ালাইজ করে, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। যারা দেখেছেন তারাও তো জানেনি, যারা দেখেননি তারাও বুঝতে পারবেন। ইট টু অ্যান এক্সটেন্ট সেক্সুয়ালাইজেস ন্যাটালিয়া পোর্টম্যান। এবং ন্যাতালিয়া পোর্টম্যানও পরবর্তীকালে অনেক কথা বলেছেন মানে এই সিনেমাটার এগেনস্টে। হি হ্যাজ গিভেন কিছুটা হলেও মানে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস। তো এবার দেখুন, যা হয় আর কি, সোসাইটি চেঞ্জ হয়। একটা সোসাইটি একটা সময় যেটা ওকে ছিল, সাবসিকুয়েন্টলি মানুষের রুচি পাল্টায়, মানুষের পছন্দ পাল্টায়, মানুষ কোনটা ঠিক কোনটা ভুল সমাজের পরিপ্রেক্ষিতে সেটা পাল্টায়, সিনেমাও পাল্টে যায়। এবং এই জন্যে কিন্তু এই সিনেমাটা এখন, যেহেতু এই সিনেমাটা একটা 45 বছরের লোক আর একটা 12 বছরের বাচ্চা মেয়ের ইমোশনাল কোর ফর্ম করছে, এই সিনেমা নিয়ে কিন্তু আলোচনা কমে গেছে পোস্ট মি টু, বিশেষ করে কারণ ডাইরেক্টরের এগেনস্টে অ্যালিগেশনস উঠেছিল। এবং এটা কিন্তু মানে আগেও আমরা দেখেছি অনেক ক্লাসিক সিনেমা, মানে সেই সময় দাঁড়িয়ে ক্লাসিক ছিল, পরবর্তীকালে বিভিন্ন কারণে কিন্তু তাদের যেহেতু সোসাইটিটা পাল্টে গেছে, আবার মানুষের রুচি পছন্দ সমাজ কি অ্যাকসেপ্ট করে সেটা পাল্টে গেছে, অনেক সিনেমা কিন্তু সাবসিকুয়েন্টলি সেই সময় ক্লাসিক হলেও পরবর্তীকালে কিন্তু তাদের যে রেপুটেশন সেটা কিন্তু ডুইন্ডেল করে গেছে। গন উইথ দ্য উইন্ড দেখুন, সেখানে পুরোপুরি ইটস আ রেসিস্ট প্ল্যান্টেশন মুভি এখন দেখতে গেলে। জন ওয়েনের অনেক ওয়েস্টার্ন সিনেমা আছে যেখানে মানে নেটিভ আমেরিকানদের প্রবলেমেটিক ওয়েতে দেখানো হয়েছে, সেগুলো সেই সময়কার সেলিব্রেটেড সিনেমা। এখন কিন্তু সেই সিনেমাগুলোকে সেলিব্রেট করা হয় না, দে আর
লাইক দে আর সাপ্রেসড, কারণ সোসাইটি পাল্টে গেছে। বাই দ্য ওয়ে, আমি ওয়েস্টার্ন ফিল্মে যে নেটিভ আমেরিকানের পোর্ট্রেয়াল, সেটা আমি যে কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুনের আমি 3টে ভিডিও বানিয়েছিলাম, আমি খুব ডিটেলসে ব্রেকডাউন করেছিলাম, তো ওটা চেক আউট করতে পারেন। তো এই কারণে হয়তো লিওন দ্য প্রফেশনাল সাবসিকুয়েন্টলি খুব বেশি ওয়েল রিমেম্বার্ড হবে না, এবং আবারও সেটাতে কিছু করার নেই, এইভাবেই সোসাইটি ওয়ার্ক করে, মানুষ পাল্টায়, সমাজে কোনটা অ্যাকসেপ্টেবল সেটাও পাল্টায়। বাট দিস মুভি, আমি যদি প্রবলেমেটিক এলিমেন্টটাকে 1 সেকেন্ডের জন্য পজ করে দিই, দিস মুভি ফাকিং রুলস। এই সিনেমাটা থেকে কাউন্টলেস সিনেমা, যেগুলো সাবসিকুয়েন্টলি নিজেরা ইনফ্লুয়েন্সিয়াল সিনেমা, যেমন জন উইক হেভিলি বরোস ফ্রম লিওন দ্য প্রফেশনাল, এবং জন উইক নিজেই এখন একটা জনরা হয়ে গেছে ইন ইটসেলফ। তো দিস মুভি ইজ অসম, প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে, দেখুন। আবারও আমার যে ইউজুয়াল ডায়লগ, যদি প্রাইম সাবস্ক্রিপশন না থেকে থাকে সেই উপায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।